It's my auntie's new house, and this is my auntie's old house. It is a beautiful view of the village. This is my brother's business where I spend some time. Then we participate in a event. And this is a big rice factory. Or this is beautiful masjid. The name is Manikpur Dokhinpara Jame Masjid. And this is last day. The time is raining time. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Bismillahirrahmanirrahim. What's up guys? This is me Samson Tokir and this is my new vlog. Welcome back to my new another vlog. The vlog is very exciting vlog because the vlog about rice factory and my auntie's house. এই ব্লগটা হতে যাচ্ছে একটি রাইস মিল মানে রাইস চাল তৈরির একটা ফ্যাক্টরিকে কেন্দ্র করে, বিশেষ করে এটাই হচ্ছে এই ব্লগের আকর্ষণীয় একটা সাবজেক্ট, যেটার মধ্যে রাইস ফ্যাক্টরিতে কীভাবে চাল উৎপন্ন হয় সেটা দেখাবো। প্লাস এটার মধ্যে আছে আমরা একটি ইভেন্টে দাওয়াত পাই, যেখানে আমরা যাই সেখানেই রাইস ফ্যাক্টরিটা আছে। প্লাস এবং কি আমরা এই ব্লগে আমার আন্টির সম্পূর্ণ বাড়িটা দেখাবো, প্লাস এখানে কয়েকটা মসজিদ দেখাবো, দুইটা মসজিদ দেখাবো এবং কি আমার ভাইয়ের দোকান দেখাবো। এইভাবেই করে আমি সুন্দর এই ব্লগটাকে আকর্ষণীয় করে তুলেছি। আশা করি আপনাদের সকলেরই আমার ব্লগ 013 ব্লগ 13 সকলেরই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে পাশে থাকেন। সো বেশি কথা না বাড়িয়ে ব্লগ শুরু করা যাক। লেটস সি ওকে। সো গাইজ, ঈদের ছুটিতে এবং কি আমার এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পরে ছুটিতে বন্ধের সময় আমি চলে আসলাম আমার বড় আন্টির বাড়িতে বেড়াতে। আর এটি হচ্ছে আমাদের বড় আন্টির বাড়ি, যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। অনেক সুন্দর এবং কি সুন্দর একটি বাড়ি করেছে, যেটা হচ্ছে ডুপ্লেক্স বাড়ি। এটা নতুনই করেছে, প্রায় 1 বছরের চেয়ে অধিক সময় হয়েছে এই বাড়িটা যখন হয়েছে। সো আমি আপনাদেরকে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করি। এটা হচ্ছে প্রথমত আমার বড় আন্টির রোজি আন্টির বাড়ি, প্লাস তারপরে আমি এখানে আপনাদেরকে আরও অনেক কিছু দেখাবো, বাড়ির সম্পূর্ণ ভিউটা দেখাবো। এটা হচ্ছে সামনের অংশটা বাড়ির, আর এটা হচ্ছে বাম পাশের অংশটা, ডান পাশের অংশটা তো প্রথমেই দেখাইছি। সো তারপরে এটা হচ্ছে বাড়ির দোতলার মধ্যে বারান্দাটা অনেক সুন্দর, এখান থেকে সুন্দরভাবেই দেখা যায়। এখানে অনেক সুন্দর সুন্দর বাতাস আসে, আরাম এবং কি অনেক সুন্দর লাগে উপর থেকে দেখতে। এটা হচ্ছে আমার বড় আন্টির বাড়ি, অনেক সুন্দর করে সাজাইছে, অনেক ভালোভাবেই করছে, এটা যেহেতু ডুপ্লেক্স বাড়ি। সো আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, অনেক ভালো লাগছে। দেখতে থাকুন, এই ব্লগে আরও অনেক কিছু দেখাবো। একটি রাইস মিল দেখাবো, মসজিদ দেখাবো এবং কি আন্টির বাসায় কী খেলাম, তারপরে আরও আনন্দক্ষণ কিছু মুহূর্ত আমি আপনাদেরকে তুলে ধরবো। তারপরে এটা হচ্ছে আন্টির ছাদের উপরে। সো এটা এখন বাজে 5টার সময়, ফজরের পর আসছি ছাদে, কেননা সকালবেলা ফজরের সময় কারেন্ট চলে গেছে, যার কারণে কারেন্ট চলে যাওয়ার কারণে আমরা গরমে আর সহ্য করতে পারছিলাম না, তার কারণে আমরা ছাদে চলে আসছি রেক্সিন এবং 2টা বালিশ নিয়ে। আমি এবং আমার ভাই রকিব ভাই এই যে এই রেক্সিন এবং বালিশে শুয়েছিলাম, যাতে এখানে অনেক প্রচণ্ড বাতাস ছিল, যেহেতু ফজরের সময়। এখানে 1 ঘন্টার মতো ছিলাম, তারপরে রোদ ওঠার আগে আমরা চলে আসি আর কি। আকাশটা একটু দেখাচ্ছিলাম, আকাশটা ভাবছিলাম বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি হয়নি, মেঘাচ্ছন্ন হয়েছিল। সো দেখতেই পাচ্ছেন। তারপরে এই ঘরটা হচ্ছে আমার বড় আন্টির আগের ঘর, যে ঘরটা এখন বর্তমানে কেউ থাকে না, এটা বন্ধ আছে, রং টং করাই রাখছে। এই ঘরটাতেই আগে আন্টি তারা থাকতো, যখন আমরা ছোটোবেলা বেড়াতে আসতাম বড় আন্টির বাসায়, তখন আমরা এই ঘরটাতেই থাকতাম। এই ঘরটাও মোটামুটি বড় আছে এবং সুন্দরী। আগে তো আমরা এখানে থাকতাম, এখন বর্তমানে নতুন বিল্ডিং করেছে, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে ডুপ্লেক্স বাড়ি। সো তারপরে কিছুক্ষণ পরে আমরা ঘর থেকে বের হয়ে গেলাম, মানে সকালবেলা বলেন, যেহেতু ফজরের সময় আমরা ছাদে ছিলাম, তো সকাল 10টার দিকে বা 11টার দিকে এরকমই সময় আমরা বের হয়ে গেছি। এই যে মিয়ার বাজার সমনিতে যাব, আর তখন যাইতে সময় দেখতেছি যে আমাদের বাড়ির মানে আমাদের আন্টির বাড়ির থেকে একদম সমনি পর্যন্ত পুরোটা রাস্তা ভাঙ্গা হয়েছে, নতুন করে রাস্তা সংস্থাপন করা হবে, নতুন করে পুনর্নির্মাণ করা হবে, যার কারণে রাস্তা ভাঙ্গা থাকাতে আর অটো রিক্সা নিতে পারি নাই, হাইটেই যাইতে হইতেছে, কেননা রাস্তা এখনও প্লেন হয় নাই। সো তারপর আমরা যাব হচ্ছে আমাদের রকিব ভাইয়ের মানে আমার ভাইয়ের দোকানের মধ্যে। সে বর্তমানে বিজনেসম্যান হয়ে গেছে বড়সড়, যাক আলহামদুলিল্লাহ। রকিব ভাইও বিজনেসম্যান, রকিব ভাইয়ের আব্বু মানে আঙ্কেল উনিও বিজনেসম্যান, ওনারও আরেকটা দোকান আছে। আর যে বড় ভাইটা মানে মেহেদি ভাই, সেও স্টুডেন্ট বিষয়ে সুইডেন গেছে পড়ালেখা করতে। সো এখানে ডিগ্রি অর্জন করে তারপরে এখন পড়ালেখা মোটামুটি শেষ, এখন সে ওখানে ভালোভাবে জব করতেছে। সো তারপরে চিন্তা করলাম, যেহেতু গ্রামে আসছি, গ্রামের বাড়িটা যদি না দেখাই, যে দেখতে পাচ্ছেন ধান ক্ষেত,
গ্রামের অপরূপ দৃশ্য, আসলে মন মুগ্ধকর একটি দৃশ্য। গ্রামের এখন তো গরম সময়, আর কিছুদিন পরে বর্ষাকাল শুরু হবে, বৃষ্টি শুরু হবে, যার কারণে ধান গাছগুলো অনেক সুন্দরভাবে উর্বর হবে। এখন ধান চাষ হচ্ছে, ধান চাষের কাজ চলতেছে। সো তারপরে চলে আসলাম আমরা দোকানের সামনে। এই যে রকিব ভাই দোকান খুলতেছে, দোকানের নাম রিফাত অ্যান্ড রকিব ব্রাদার্স। সো দোকান খোলা হচ্ছে। সো তারপরে তার কিছুক্ষণ পরে এখানে আসার একটা উদ্দেশ্য, রকিবের ম্যানেজারটা একদিনের জন্য ছিল না, ছুটিতে ছিল, তার কারণে আমরা একটু বসছি দোকানে। এই যে আমি দোকানে বসে একটু ভিডিও করলাম। এটা হচ্ছে সেই চালের দোকান। রকিব ভাই এবং আঙ্কেলের, রকিব ভাইয়েরই এটা পার্সোনাল, সে এটা চালের বিজনেস করে এবং আঙ্কেলও চালের বিজনেসই করে। সো তারপরে আমরা তার কিছুক্ষণ পরে আমাকে বললো, হঠাৎ, আমি নিজেও জানি না যে আমাদেরকে দাওয়াতে যেতে হবে। সো হঠাৎ রকিব ভাই আমাকে বলতেছে যে ব্যবসায়িক কমিটির নাকি একটা বড় সড়ো ইভেন্ট আছে। সেই ইভেন্টটা হচ্ছে এরকম, হালখাতা। যারা বিজনেস করে এই হালখাতা সম্পর্কে সবাই জানেন। হালখাতাটা হচ্ছে এমন যে প্রত্যেক ব্যবসায়ীদের, বড় বড় বিজনেসম্যানদের বছর শেষে একটা হিসাবের খাতা খোলা হয়, যেই খাতাটা সম্পূর্ণ হালখাতার মাধ্যমে শেষ করা হয়। সো আর এটা হচ্ছে এই মিয়ার বাজারের মেন রোডটা আর কি দেখালাম। সো তারপরে হালখাতা শেষ করলো। হালখাতার মাধ্যমে যাদের কাছে টাকা পানা থাকে তাদেরকে ইনভাইট করা হয়, ইনভাইট করে দাওয়াত দিয়ে তাদেরকে খাওয়ানো হয় এবং কি প্লাস তাদের থেকে অর্থ নেওয়া হয়। সো তার কিছুক্ষণ পরে আমাদের কার চলে আসছে। সো আমরা কারে উঠে গেছি। এটা হচ্ছে কারের ভিতর থেকে ভিডিও করার সময় কার দিয়ে যাবো। এটা কিন্তু অনেক দূরে, ক্যান্টনমেন্ট পাড়িয়ে আরও একটু দূরেই ছিল আমরা যেখানে যাচ্ছিলাম। সো হালখাতার বিষয়টা এমন। আর আমরা যাচ্ছিলাম এই অনুযায়ী যে আমার আঙ্কেলে যে ব্যক্তি হালখাতার অনুষ্ঠানটা শুরু করেছে তার কাছে অনেক টাকাই পানা, যার কারণে আমাদেরকে সম্মানার্থে আমাদেরকে দাওয়াত দিয়েছে। সো তারপরে আমরা চলে আস্তে আস্তে মোটামুটি পৌঁছে যাচ্ছি। তবুও অনেক দেরি লেগেছে, বা প্লাস 30 থেকে 40 মিনিটের মতন, অনেকক্ষণ লাগছে। আমি তো পুরো অস্থির হয়ে গেছিলাম, এতক্ষণ গাড়িতে বসে থাকা পুরো একজন লং ড্রাইভের মতন হয়ে গেছিলো। যাক, তবুও ভালো লাগছে। এখন আমরা কার দিয়ে যাওয়াতে অনেক ভালো মতো যেতে পারছি, স্বাচ্ছন্দ্য বোধ করছি। সো তারপরে চলে আসলাম সেই অনুষ্ঠানের সামনে। এই অনুষ্ঠানটার, এই কারখানাটার নাম হচ্ছে গ্রাম বাংলা এগ্রো ফুড ইন্ডাস্ট্রিজ। এই বড় একটি ইন্ডাস্ট্রিজ, এর ভিতরেই হচ্ছে চাউলের উৎপন্ন হয়, ধান কিনে এনে তারা চাউল উৎপন্ন করে। সো তারপর আমরা নেমে গেলাম, অনুষ্ঠানের ভিতরে ঢুকতেছি। এখানে একটু বেলুন দিয়ে সজ্জিত করা হয়েছে। আর প্লাস এটা হচ্ছে তাদের নাম প্লেটটা, ঘর, তাদের লোগো হচ্ছে ঘরের লোগো আর কি। সো পাশেই রান্না হচ্ছে, এখানে ভালো একটা আয়োজন করা হয়েছে। এখানে কাচ্চি খাওয়ানো হয়েছে, অনেক মজাদার একটি কাচ্চি, যেখানে যতক্ষণ ইচ্ছা নিতে পারবে। প্লাস তো এই যে কাচ্চি দিয়েছে, 7 আপ দিয়েছে, পানি দিয়েছে, এবং কি ওই মাঠাও দিয়েছে। সো এখন আমরা খেতে বসে যাবো। এই যে আমাকে কাচ্চি দিয়ে দিয়েছে, প্রথম প্লেট নিয়েছিলাম। সো এখানে কাচ্চি দিয়েছে। কাচ্চি আমার যতক্ষণ ইচ্ছে, যত গোস্ত নিতে পারে, যত খাসির মাংস নিতে পারে, কোনো বলা কয়ে নেই। তারপরে আমাদেরকে 7 আপ, পানি এবং লাচ্ছি দিয়ে দিয়েছে। সো এটা হচ্ছে কাচ্চি, নেক্সট টাইম নিলাম। সো তারপরে চলে আসলাম মেলটার সম্পর্কে আপনাদেরকে দেখানোর জন্য, যেহেতু এটা রাইস মেল ভিডিও। এই যে মেশিনটা দেখতেছেন, এখানেই সম্পূর্ণ ধানগুলাকে এটার ভিতরে দেওয়া হয়। সো তারপরে এইটাকে দেওয়ার পরে এখানে সেটাকে সিদ্ধ করা হয়, গরম করা হয়। গরম করানোর পরে এখান থেকে প্রসেস হয়ে সেটা চলে যায় আরেকটি স্টোর রুমে, যেখানে সেটাকে স্টোর করা হয়। তারপর থেকে এটাকে আরও বড় বড় প্রসেস করে ধানের উৎপন্ন করা হয়। সবগুলো মেশিনই দেখাবো আপনাদেরকে এখনই। আর এখানে যে বড় বড় বস্তাগুলো দেখতে পাচ্ছেন, সবগুলো হচ্ছে ধানের বস্তা। কৃষকদের থেকে ধানের বস্তা কিনে এনে এখানে বিভিন্নভাবে প্রসেস করে এগুলোকে চাউলে রূপান্তর করা হয়। সো এখনই আপনাদেরকে আমি দেখাবো বড় বড় মেশিনগুলা। তো চলুন মেশিনের দিকে যাওয়া যাক, যেখানে রাইসের কাজ করা হয়। এইটা হচ্ছে সেই মেশিনগুলো। এখন আমি উপরে উঠিনি, নিচ থেকে একটু ভিডিও করে দেখাচ্ছি। কিছুক্ষণ পরে আমি উপরে উঠে ক্লোজ থেকে সম্পূর্ণ চাউলের উৎপন্ন কীভাবে হয় সম্পূর্ণ তথ্য আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সো নিচের দেখতে যেমন লাগে মেশিনটাকে, দেখতে থাকুন। বড় বড় এই যে দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন কুড়া আছে। এখানে চাউল কিন্তু 3 প্রকারের বের হয়। একটা হচ্ছে কুড়া বের হয়, যেটা বালুর মতো, তারপর আবার ময়লা, আবার নষ্ট চাউল, আবার ভালো চাউল। 3 কোয়ালিটির মধ্যে একটা চাউলকে বাছাই করে ভালো চাউলটাকে প্যাকেটিং করা হয়। সো এই মেশিনগুলোর মাধ্যমে সেইগুলা করা হয়, কোনো মানুষের মাধ্যমে এগুলো করা হয় না। সো যারা গ্রামের মধ্যে কৃষক আছে, যারা করে, তারা কিন্তু জানে যে কীভাবে এগুলো প্রসেস করতে হয়। নিজে নিজে করলে কিন্তু অনেক সময়, অনেক কষ্ট, বাট মেশিনের মাধ্যমে করলে সেটা সঠিকভাবে
হয়ে যায়। আর এখানে যে খালি জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে তাদের মেশিন ধানগুলোকে সবগুলোকে স্টোর করে, মানে এখানে রাখলে পুরো রুমটা পুড়ে যায়। সো তাহলে বুঝতেই পারছেন এখানে কত টন টন চাউল হতে পারে, মানে কত কোটি টাকার বিজনেস হতে পারে। এত বড় ইন্ডাস্ট্রিতে আমাদেরকে ইনভাইট করা হয়েছে। আমাদেরকে বলতে আমাকে ইনভাইট করা হয়নি, আমার আঙ্কেলকে এবং আমার ভাইকে ইনভাইট করা হয়েছে। তারা আমাকে নিয়ে আসছে তাদের নিজ পার্সোনালিতে। আর এটা হচ্ছে সেই অনুষ্ঠানের জায়গাটা আর কি, যেখানে তারা করেছে। তাদের অনেক বড় ইন্ডাস্ট্রিজ এখানে আমাদেরকে ইনভাইট করেছে। অনেক ভালো লেগেছে তাদের আপ্যায়ন। এটা কিন্তু কোনো টাকার বিনিময়ে খাওয়ায় না, এটা জাস্ট হালখাতা তারা নিজ উদ্যোগেই প্রত্যেক বছর এটা করে। সো চলে আসলাম, এই যে এখানে দেখতে পাচ্ছেন কিছু চাল, যেগুলা ময়লা চাউল বলতে পারেন, এগুলাকে এখানে বাছাই করে ফালাই রাখছে। এখন মেশিনটা বন্ধ আছে, তবুও যেহেতু ইনভাইট করছে মানুষ আসতেছে, তো তাই মেশিনটা বন্ধ, তাই এখন সম্পূর্ণ দেখাচ্ছি না। এখন চলেন উপরের দিকে যাওয়া যাক। উপরে উঠলেই আমরা সম্পূর্ণ মিশিংয়ের সম্পর্কে তথ্য জানতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন মিশিং, এখানে একটা মিশিং আছে। প্রত্যেকটা মিশিংয়েরই ভিন্ন ভিন্ন কাজ। একটা মিশিংয়ের পরিষ্কার করার কাজ, একটা মিশিংয়ের এই যে চাউলগুলোকে ভালো কোয়ালিটি যাচাই করার কাজ, এবং কি কয়েকটা মিশিংয়ের এমন আছে যেগুলোর মাধ্যমে চাউলটাকে 3 কোয়ালিটি ভাগ করার জন্য যে প্রসেসগুলো আছে সবগুলো, তারপর চাউল সিদ্ধ করা, গরম করা, পরিষ্কার করা, চাউল থেকে কুড়াগুলোকে ছাড়িয়ে নেওয়া, সব কিছুই এইসব মিশিংয়ের মাধ্যমে দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন কত বড় বড় মিশিং, এগুলোর মধ্যে এইগুলো কয়েক কোটি টাকার মিশিং আছে এখানে। তারপরে এইটা হচ্ছে সেই জায়গাটা, বড় মেইন জায়গাটা, এখানেই সর্বশেষ কাজটা করা হয়। আর এটা হচ্ছে সেই মিশিংটা যেটার মধ্যে সর্বশেষ কাজ করা হয়। এখানে আছে এসি দিয়ে রাখছে, নাহলে তো মেশিনটা অনেক গরম হয়ে যায়। এসিটা আমি দেখাবো। এখানেই চাউলটাকে একেবারে শেষ প্রসেস করা হয়। দেখতে পাচ্ছেন, আশা করি আপনাদেরকে মেল সম্পর্কে এই ব্লগের মাধ্যমে আমি সম্পূর্ণ তথ্য দিচ্ছি। এই যে সেই এসিটা, যেটার মাধ্যমে এই মেশিনটাকে ঠান্ডা রাখা হয়, না হলে এই মেশিনটা যখন চলে খুব তাড়াতাড়ি এটা গরম হয়ে যায়। সো তারপরে নিচে থেকে একটু উপর থেকে একটু নিচের জায়গাটা একটু দেখালাম ভিডিও করে। দেখতে পাচ্ছেন অনেকগুলো চালের বস্তা, এখন তো মেশিন বন্ধ, তবুও অনেক বড় বড় চালের বস্তা। আর এখানে আরেকটা মেশিন আছে যেগুলো অনেক বড় বড় প্রসেস, অনেক চাউল তৈরির কারখানা বলতেই পারে। কারখানায় আসছি, এগুলো দেখাচ্ছি আর কি, যাতে আপনারা এই সম্পর্কে জানতে পারেন। এখান থেকে একটু নিচের ভিউটা নিলাম। সো তারপরে যে এই সবগুলা বড় বড় মেশিনগুলোকে কন্ট্রোল করা হয় এই সুইচগুলোর মাধ্যমে। এটা হচ্ছে সেই মেশিন কন্ট্রোল করার, অফ অন করার, মানে কোনো সমস্যা হলে এখান থেকে বন্ধ করা, চালু করার, এটা হচ্ছে এই সুইচগুলোর মাধ্যমে করা হয়। তো চলেন নিচের দিকে যাই, অন্য দৃশ্য দেখাই। সো তারপরে আমরা চলে আসলাম দাওয়াত খেয়ে নামাজ পড়ার উদ্দেশ্যে চলে আসলাম একটি মসজিদের দিকে। আর এটা হচ্ছে সেই মসজিদের ঈদগাহ। তো চলেন জোহরের নামাজটা পড়ে নিই যেহেতু। আর এই যে আমরা আসতেছি, আমাদের গাড়িটা রেখে এখন আমরা এই মসজিদে ঢুকে যাব। আর এই জায়গাটির নাম হচ্ছে পারওয়ারা, আর এই মসজিদটির নাম হচ্ছে পারওয়ারা জামে মসজিদ। চলেন এই মসজিদটির ভিতরের অংশটাও আমরা দেখাই নিই। এখন বাজে প্রায় 2টা বাজনে 10 মিনিট বাকি। সো আমরা উজু করে মসজিদে চলে যাব। মসজিদের ভিতরের অংশটা একটু দেখাই। এই যে এটা হচ্ছে সেই মসজিদের ভিতরের অংশ। এখন দুপুরবেলা, তবুও মুক্ত পড়ছে, অনেক ছাত্ররা কোরআন শরীফ পড়তেছে উচ্চ স্বরে, আমরা শুনলাম এবং কি জোহরের নামাজটা এখানে পড়ে নিলাম। এটা হচ্ছে পারওয়ারা জামে মসজিদ, যেখানে জুমা সহ সব কিছুই পড়ানো হয়। যাক, আলহামদুলিল্লাহ জোহরের নামাজটা পড়তে পারলাম সঠিক সময়। সো তার কিছুক্ষণ পরে আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। চলে আসতেছি, আসার সময় মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর গাছ, কার থেকে ভিডিও করতে অনেক ভালো লাগলো। তার কারণে আমি আপনাদের মনে করলাম যে আপনাদেরকেও দেখানোর দরকার। অনেক সুন্দর ভিউ, গাড়ির ভিতর থেকে ভিডিও করতেছি, তবুও কিন্তু ভিডিও কোয়ালিটি বেস্ট, অনেক সুন্দর লাগতেছে। এবং গাড়ির সামনে একটা ঘুরতেছে, শিপের মধ্যে যেরকম থাকে না, এগুলো দেখান। এই যে এটা এই শিপ হ্যান্ডেল করে, যে শিপের ডিরেকশন চেঞ্জ করার জন্য যেই গোল থাকে, সেটাই আর কি। তো তারপরে চলে আসলাম, মোটামুটি কাছাকাছি চলে আসলাম বাড়ির কাছে। এখন আমরা আবার চলে আসলাম মিয়ার বাজারের দিকে। ইভেন্ট শেষ করে অনেক ভালো লাগলো, এবং কি বিজনেসের অনেক কথা শুনতে পারলাম, জানতে পারলাম, শিখতে পারলাম। সো গাইস, এখন আমি যাচ্ছি চুল কাটতে। চুলগুলো আমার অনেক বড় হয়ে গেছে। সো অসহ্যকর গরমের মধ্যে এই চুলগুলো অনেক বড় থাকার কারণে আরও খারাপ লাগতেছে। তাই এখন আমি চুমনিতে যাচ্ছি, মিয়ার বাজার চুমনিতে। ওখান থেকে আমি চুল কেটে নেবো। দাড়ি কাটবো না, দাড়িটা এতটুকুই থাকবে, আরও বড় হোক পরে আবার কাটবো। সো ঠিক আছে, লেটসি, দেখতে থাকুন আমার ব্লগ। যাক, এখান থেকে চুল কেটে ফেললাম। প্রথমে ভাবছিলাম যে ভালো চুল কাটে না, পরে দেখলাম যে না, ভালোই চুল কাটে। মোটামুটি অনেক আগের মতনই কাটছি, যেরকমটা আগে কাটতাম। ওনাকে বলে দিছি যে এইভাবে কাটতে, সো সুন্দর করে কাটে দিছে। যাক, আলহামদুলিল্লাহ। সো দেখতে থাকুন, ব্লগের মধ্যে আরও ইন্টারেস্টিং অনেকগুলো পার্ট আছে, দেখুন। ইনশাল্লাহ আপনাদের এই ব্লগটা ভালো লাগবে। ওকে, লেটস সি, ভিডিও দেখতে থাকুন।
সো গাইস তারপরে বড় আন্টির বাসায় আসলাম। বড় আন্টি দুপুরে কী খাওয়ালো তা দেখাও না কীভাবে হয়। আমরা যখন দাওয়াত খেয়ে আসলাম তারপরের দিন দুপুরবেলা আবার আমাদের এখানে যেহেতু বোনেরা ছিল, সো আন্টি তাদের উদ্দেশ্য করে কাচ্চি রান্না করেছে, খাসির কাচ্চি। সো সাথে মুরগি ছিল প্লাস হাঁসের মাংসও ছিল। অনেক মজা করে খেলাম, আনন্দ পেলাম আন্টির বাসায় এসে। আর হ্যাঁ হচ্ছে আমার বড় ফুফাতো বোনের ছেলের নাম হচ্ছে সাহাদ, সে অনেক দুষ্টামি করে। সো তারপরে দুপুরের খাবার খেয়ে বিকেলবেলা আসরের সময় ঘর থেকে বের হলাম। বের হওয়ার সময় তো আমি এই যে ধান ক্ষেত দেখে তো একদম মুগ্ধ হয়ে গেছি। তখন প্রচণ্ড বাতাস ছিল, বাতাসের কারণে ধানগুলো অনেক খেলাধুলা করতেছিল, নড়াচড়া করতেছিল। বাতাসটা সুন্দর লাগাতে আমি দেখাচ্ছি এটা, যেহেতু গ্রামে আসছি। সো তারপরে আমরা চলে আসলাম আসরের নামাজ পড়ার জন্য। এই যে এখানকার মসজিদে, এই মসজিদটা হচ্ছে যে মানিকপুর দক্ষিণপাড়া জামে মসজিদ আর কি। এটা হচ্ছে সেই মসজিদ সংলগ্ন পাশের পুকুর পাড় এবং পুকুরটা। আর এটা হচ্ছে সেই মানিকপুর মসজিদটা, এই যে দেখতে পাচ্ছেন মানিকপুর দক্ষিণপাড়া জামে মসজিদ। এটা এখনও নামটা দেওয়া হয়নি, যেহেতু সামনের কাজ দিয়ে কাজ শুরু হচ্ছে। যখন কাজ শেষ হয়ে যাবে তখন মসজিদের নাম দেওয়া হবে। আর এই মসজিদটার ভিতরে একটা জিনিস আছে, সেটা হচ্ছে ঈদগাহ সহ। দেখতে পাচ্ছেন এই যে ময়দানটা, এটা হচ্ছে ঈদগাহ ময়দান। এখানে ঈদের নামাজও পড়ানো হয় প্লাস ভিতরে নামাজও পড়া হয়। আর এটা হচ্ছে ঈদগাহ মসজিদের ইমাম সাহেব যখন ঈদগাহ নামাজ পড়ায় তখন এটা হচ্ছে তার মিম্বারের জায়গা। এখানে তিনি খুতবা দেন এবং কি প্লাস নামাজও পড়ান। আর পাশেই আছে অজুখানা, এইটা হচ্ছে সেই মসজিদের অজুখানা। এখানে অজু করা যায় এবং ওই সাইডে টয়লেটও আছে। তো আশা করি আপনাদেরকে সুন্দরভাবে দেখাচ্ছি। আর এখন আমরা চলে যাব মসজিদের ভিতরের অংশটা একটু দেখাই। মসজিদের ভিতরের অংশে ঢুকলেই বাম দিকে আছে একটা খাটিয়া, যারা মারা গেলে খাটিয়াতে বহন করে নেওয়া যাওয়া যায়। সো তারপরে ভিতরে চলে যাই। এটার ভিতরে এসিও আছে। বর্তমানে এখন কারেন্ট নাই, তাই অন্ধকার হয়ে রয়েছে এখানে। এই যে দেখতে পাচ্ছেন এখানে উপরে এসিগুলাও আছে। আর এটা হচ্ছে মসজিদের মেম্বারটা, অনেক সুন্দরই মোটামুটি মসজিদটা বড় সড়ো আছে, প্লাস এটা ঈদগাহ সহ তো তাই আরও সুন্দর এবং ভালো লাগে। সো তারপরে আমি মসজিদে নামাজটা পড়ে নিলাম। নামাজ পড়ার পরে আবার বের হয়ে আবার সুন্দরভাবে ভিডিও করলাম, যেহেতু পিছন থেকে দেখতে কেমন লাগে সেটা দেখানোর জন্য। এটা হচ্ছে সেই গেটটা, অনেক সুন্দরভাবে স্টাইল করেছে, যেহেতু এটা ঈদগাহ সহ তাই ঈদগাহ এবং মসজিদ তাই এটাকে ডেভেলপমেন্ট করা হচ্ছে। সো তারপরে আমি বের হয়ে গেলাম, দরজাটাও লাগাই দিছি। এটা হচ্ছে সেই মসজিদটা, আশা করি আপনাদের ভালো লাগছে। সো তারপরে বিকেলবেলা নামাজ পড়ে আসার পর কিছুক্ষণের পরে আমাদেরকে কাস্টার্ড দিয়েছে, যেটা ফল দিয়ে তৈরি করা হয়, বিভিন্ন ফল মিক্স করে, অনেক মজাদার ও সুস্বাদু ছিল। সো তার কিছুক্ষণ পরে চা দিল, চা বিস্কুট খেলাম। এভাবেই আমার আন্টির বাড়ির ভ্রমণ শেষ করলাম আর কি। সো গাইস, আশা করি আপনাদের সকলেরই আমার ব্লগ 013 মানে ব্লগ 13 সকলেরই ভালো লাগছে। এই ব্লগে আমি উপস্থাপন করেছি আমার আন্টির বাড়ি এবং প্লাস আমার ফুফাতো ভাইয়ের দোকান, প্লাস একটি ইভেন্টে যে আমরা দাওয়াত পাই সেই ইভেন্ট সম্পর্কে তথ্য, এবং কি রাইস ফ্যাক্টরির সম্পূর্ণ কীভাবে রাইস ফ্যাক্টরিতে ধান থেকে চাউলে রূপান্তরিত হয় এবং কি প্যাকেজিং হয়ে আমাদের মাঝে বিক্রি হয় সেই সম্পর্কে তথ্য দিলাম। প্লাস 2টি মসজিদ দেখালাম, গ্রামের কিছু দৃশ্য দেখালাম। সব কিছু মিলিয়ে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি এই ব্লগ 0130। আপনাদের দোয়া ও ভালোবাসায় ব্লগ 0130 মানে ব্লগ 13-এ প্রবেশ করলাম। 013। সো আরও সামনে অনেক ব্লগ আসছে আমার কাছে, আরও 2টি ব্লগের প্ল্যানিং আছে। সো আপনারা আমার পেজের লক্ষ্য রাখবেন যেন সুন্দরভাবে ব্লগগুলো দেখতে পারেন। আর যারা আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে পাশে থাকবেন। আর পেজটিকে ফলো করে রাখবেন, চ্যানেলটিকে যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখেন। আর আমরা এই আন্টির বাসায় আসছিলাম আমরা 5 জনে, আমি, আমার দাদু এবং কি আমার 3 বোন মিলে আমরা আসছিলাম। আজকে আমরা 4 দিন পর্যন্ত ছিলাম। লাস্টের দিনে বৃষ্টি হয়েছিল, যাক আলহামদুলিল্লাহ, অনেক গরম ছিল। সো এখন বৃষ্টি হওয়ার কারণে একটু স্বাচ্ছন্দ্য বোধ করতেছি। বাড়িতে গেলেও ঠান্ডা থাকবে, কেননা বাড়িতেও বৃষ্টি হয়েছিল। এখানে সবার পরে বৃষ্টি হয়েছে, বাড়িতে সকালেই বৃষ্টি হয়েছিল। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। যাদের আজকে পর্যন্তই, বাই, আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট কোনো ব্লগে বা অন্য ভিডিওতে। থ্যাংক ইউ।